আমি মিনারুল। প্রথমে আমার স্ত্রীকে মেরেছি, তারপর আমার ছেলে মাহিমকে মেরেছি, তারপর আমার মেয়ে মিথিলাকে মেরেছি, তারপর আমি নিজে গলায় ফাঁস দিয়ে মরেছি। এটা কোনো কাল্পনিক ঘটনা নয়, এটা বাস্তবে ঘটেছে রাজশাহীর পবা উপজেলায়, যে স্তব্ধ করে দিয়েছে গোটা এলাকাকে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া 2 পাতার চিরকুটে মিনারুল তার মনের কথা প্রকাশ করেছেন। চিরকুটের একটি অংশে তিনি লিখেছেন, আমি মিনারুল, নিচের যে সব লেখা লিখব সব আমার নিজের কথা লিখে যাচ্ছি, কারণ আমরা 4 জন আজ রাতে মারা যাব। এই মৃত্যুর জন্য কারো কোনো দোষ নেই। আমি মিনারুল প্রথমে আমার স্ত্রীকে মেরেছি, তারপর আমার মাহিমকে মেরেছি, তারপর আমার মিথিলাকে মেরেছি, তারপর আমি নিজে গলায় ফাঁস দিয়ে মরেছি। তিনি আরও লিখেছেন, আমাদের 4 জনের মরা মুখ যেন বাপের বড় ছেলে ও তার স্ত্রী সন্তান না দেখে, এবং বাপের বড় ছেলে যেন জানাজায় না আসে। আমাদের 4 জনকে কাফন দিতে ঢাকাতে আমার বাবা যেন টাকা না দেয়, এটা আমার কসম। চিরকুটের অপর পাতায় তিনি তাদের মৃত্যুর কারণ ব্যাখ্যা করেছেন। আমি নিজে হাতে সবাইকে মারলাম, কারণ আমি একা যদি মরে যাই তাহলে আমার স্ত্রী সন্তানরা কার আশায় বেঁচে থাকবে? কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। এত কষ্ট আর মেনে নিতে পারছি না, তাই আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম, সেই ভালো হলো। কারো কাছে কিছু চাইতে হবে না, আমার জন্য কাউকে মানুষের কাছে ছোট হতে হবে না। আমার বাবা আমার জন্য অনেক মানুষের কাছে ছোট হয়েছে, আর হতে হবে না। চিরদিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। স্থানীয়রা জানিয়েছেন, মিনারুল একসময় জুয়া খেলতেন এবং মাদকাসক্ত ছিলেন, যার ফলে তিনি বিপুল পরিমাণ ঋণে জড়িয়ে পড়েন। সম্প্রতি তার বাবার জমি বিক্রি করে ঋণের কিছু অংশ শোধ করা হলেও আর্থিক সংকট থেকে তিনি মুক্তি পাননি। প্রায় তাদের বাড়িতে 2 বেলা খাবার জুটত না। পারিলা ইউনিয়নের চেয়ারম্যান সায়েদ আলী মোর্শেদ জানান, মিনারুল 2 দিন আগে তার কাছে গিয়ে বাড়িতে খাবারের জন্য চাল কেনার টাকা চেয়েছিলেন। তিনি তাকে 2000 টাকা দিয়েছিলেন। তিনি আরও বলেন, প্রতি সপ্তাহে ঋণের কিস্তি শোধ করতে হতো। এসব নিয়ে মিনারুল হতাশাগ্রস্ত ছিল। মিনারুলের বাড়িতে তার মা ডলি বেগম এবং বড় 2 ভাই মোহাম্মদ সোহেল ও নাজমুল হক থাকেন। সোহেল ও নাজমুল সিএনজি চালিত অটোরিকশা চালান। চিরকুটে মিনারুল তার বড় ভাই ও তার পরিবারের সঙ্গে দূরত্ব বজায় রাখার ইচ্ছা প্রকাশ করেছেন, যা পারিবারিক সম্পর্কে কিছুটা উত্তেজনার ইঙ্গিত দেয়। তিনি এও উল্লেখ করেছেন যে তার বাবা তার জন্য অনেকের কাছে ছোট হয়েছেন, যা ঋণ পরিশোধের জন্য জমি বিক্রির প্রেক্ষাপটে হয়তো সামাজিক লাঞ্ছনার দিকে ইঙ্গিত করে। এই ঘটনায় স্থানীয় সম্প্রদায়ে গভীর শোক ও হতাশার সৃষ্টি করেছে। স্থানীয়রা জানিয়েছেন, মিনারুলের পরিবার দীর্ঘদিন ধরে আর্থিক দৈন্যের মধ্যে জীবনযাপন করছিল। ঋণের বোঝা এবং খাদ্যাভাব তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। এই ঘটনা সমাজে ঋণের চাপ, দারিদ্র্য এবং মানসিক স্বাস্থ্যের বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। সকালে প্রতিবেশীরা বাড়িতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে মিনারুল ফ্যানের সঙ্গে অবস্থায় রয়েছেন। তার ছেলে মাহিমের মরদেহ বিছানায় পড়ে আছে। অন্য ঘরে মনিরা বেগম ও তার মেয়ে মিথিলার মরদেহ শোয়ানো অবস্থায় পাওয়া যায়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান জানিয়েছেন, প্রাথমিকভাবে পরিবারের সদস্য ও আত্মীয়দের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে যে চিরকুটটি মিনারুলের লেখা। তবে এর সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ পরীক্ষা নিরীক্ষা করছে। পুলিশের মুখপাত্র গাজীউর রহমান বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা সব দিক বিবেচনা করে তদন্ত চালাচ্ছি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানা, সিআইডি এবং পিবিআই ঘটনাস্থলে আলামত সংগ্রহ করেছে। এই ঘটনা শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, বরং সমাজের গভীরে লুকিয়ে থাকা আর্থিক সংকট ও মানসিক চাপের একটি প্রতিচ্ছবি। পুলিশ তদন্তের মাধ্যমে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ উদ্ঘাটনের চেষ্টা করছে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সমাজে ঋণের বোঝা কমানো, মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়া এবং দরিদ্র পরিবারগুলোর জন্য সামাজিক নিরাপত্তা জাল শক্তিশালী করার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে উঠেছে। মিনারুল ও তার পরিবারের মর্মান্তিক মৃত্যু আমাদের শেখায়, মানসিক চাপ ও আর্থিক দুর্দশা কখনো কখনো জীবনকে কঠিন করে তোলে। এই ধরনের ঘটনা এড়াতে পরিবারের সদস্যদের মধ্যে খোলাখুলি কথোপকথন, মানসিক সমর্থন এবং সম্পর্কের দৃঢ়তা বজায় রাখা অত্যন্ত জরুরি।
দরিদ্র ও ঋণে জর্জরিত পরিবারগুলোর জন্য সমাজকে খাদ্য, আর্থিক সহায়তা এবং পরামর্শ পৌঁছে দিতে হবে। এছাড়াও মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানো, পেশাদার সাহায্য নেওয়া এবং কমিউনিটি হেল্পলাইন সক্রিয় রাখা জরুরি। একসাথে সচেতনতা ও সমর্থন নিশ্চিত করলে ভবিষ্যতে অনুরূপ ট্র্যাজেডি প্রতিরোধ করা সম্ভব।